যখন স্কুলে যাবে তখন যদি ভুলই হতে হয় আমাদের সেপারেশনের কারণে, তখন কি ও আমাদের ব্লেম দেবে না? আরও যখন বড় হবে একটু একটু বুঝতে শিখবে, তখন আফসোস করে বলবে না তোমাদের যদি সেপারেট হওয়ার ডিসিশনে ছিল আগে থেকে, তাহলে আমাকে কেন পৃথিবীর মুখ দেখালে? তখন আমরা এর উত্তর কি দেব বলো তো? জ্যোতির চেহারায় স্পষ্ট দিশেহারা ভাব ফুটে উঠল। শাহরিয়ার আবার বলল, এভরি চাইল্ড ডিজার্ভস আ ফ্যামিলি। যদি আমাদের জুবারও ডিজার্ভ করে। ওর তো এসবে কোনো দোষ ছিল না, তাই না? তাহলে ও কেন সাফার করবে? আমাদের সামনে সবকিছু ঠিক করার অপশন থাকতেও কেন ওকে সাফার করার অপশনটাই তুমি চুজ করতে চাইছো? যদি নিজের চিন্তায় সন্তানের ভবিষ্যৎকে পথতালিত করো না, আই রিকোয়েস্ট। জ্যোতির মস্তিষ্কে চিন্তার ঝড় বইছে। ভীষণ দ্বিধাগ্রস্তভাবে একবার শাহরিয়ারের কোলে থাকা জুবাইয়ের দিকে তাকাচ্ছে সে চিন্তিত মুখে। তার স্নায়ুতে যে প্রবল চাপ পড়েছে সেটা বুঝতে পেরে শাহরিয়ার তৎক্ষণাৎ থেমে গেল। দ্রুত গাড়ির কাছে গিয়ে পানির বোতল নিয়ে বাড়িয়ে দিল জ্যোতির দিকে। নাও, পানি খাও একটু। জ্যোতির সাথে সাথে সেটা খপ করে নিয়ে নিল। কক খুলে ডক করে পানি ঢালল নিজের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায়। এটা এই মুহূর্তে ভীষণ দরকার ছিল তার। আব্বু আসবো? হামজা সাহেব মাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছিলেন। এমন সময় জ্যোতি নক হলো। হ্যাঁ আসো। জ্যোতি তস্ত্র পায়ে এগিয়ে এলো। ওনার খুঁট আঙ্গুলে প্যাঁচাতে লাগলো সংকোচে। হামজা সাহেব মুখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। আব্বু, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হামজা সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে মেয়ের দ্বিধাগ্রস্ত চেহারা পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ, অতঃপর বললেন, বলো, শুনছি আমি। জ্যোতি যেন অথই জলে পড়েছে। কোথা থেকে কথা আরম্ভ করবে তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভিতরে কত কথা হুটুপুটি খাচ্ছে, অথচ জিভের আগায় একটাও আসছে না। কি মুসিবত! হামজা সাহেব নরম কণ্ঠে শুধালেন। কি হয়েছে মা, কি বলতে চাচ্ছ? আব্বুর স্নেহময় কণ্ঠে জ্যোতির সকল দ্বিধা যেন এক লহমায় উবে গেল। ভীষণ ধীর কণ্ঠে বলল, আব্বু, আপনি কেসটা উঠিয়ে নিন। আমি ডিভোর্সটা চাচ্ছি না। হামজা ঠিকমতো শুনতে পেলেন না, তাই পুনরায় প্রশ্ন করলেন। কি, একটু জোরে বলো। আব্বু, আপনি কেসটা উঠিয়ে নিন। জ্যোতি কণ্ঠ হালকা উঁচু করে আবার বলল। হামজা সাহেব স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন, চেহারায় স্পষ্ট বিস্ময় ভাব। তুমি ঠিক বলছো? জ্যোতি মাথা নেড়ে সায় জানায়, তারপর রুদ্ধ কণ্ঠে বলে, আব্বু, উনি আরেকবার সুযোগ চাচ্ছেন। আমার মনে হচ্ছে একবার সুযোগ দেওয়া উচিত। জুবাইরের খাতিরে হলেও দেওয়া উচিত। তাছাড়া উকিল সাহেবও বারবার বলছিলেন এই কথা। এই জন্যই 1 মাস সময় নিতে বলেছিলেন আমাদের। হামজা সাহেব চুপ করে রইলেন, একটা কথাও না বলে কাঁধ দুটো ঝুলিয়ে রকিং চেয়ারে বসে পড়লেন পরাজিত ভঙ্গিতে। যদি আতঙ্ক নিয়ে আব্বুর দিকে তাকালো। আব্বুর নীরবতা তার স্নায়ুতে চাপ সৃষ্টি করেছে ভীষণভাবে। আব্বুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আব্বুর মলিন মুখের দিকে দৃষ্টিপাত করে আকুল গলেই বলল, আব্বু, তুমি আমার উপর রাগ করেছো, তাই না? আমার কারণে তোমার এত ঝামেলা পোহাতে হচ্ছে। হামজা সাহেব হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। আমি রাগ করছি না জ্যোতি, আমি তোমাকে নিয়ে চিন্তিত। আমার একমাত্র সন্তান তুমি। তুমি কল্পনাও করতে পারবে না আমি কতটা অপরাধ বোধ নিয়ে প্রতিটা রাত চোখের পাতা এক করি। তোমার চিন্তায় আমার ঘুম হয় না। আমার নাতির চেহারা দেখলে আমার নিজের করা ভুলগুলো যেন আরো জলজল করে ওঠে। আমি কি করব বলো, আমি নিজে নিরুপায়। আব্বু, আব্বু, ও আব্বু। জ্যোতি হামজা সাহেবের হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, তুমি কেন বারবার একই কথা বলো? যা হয়েছে সেটাতে তোমার কোনো দোষ ছিল না। বিশ্বাস করো, তুমি বিষয়টা যেভাবে নিজের উপর নিবে, আমি এটা জানলে আমি কখনোই এইসব তোমাদের বলতামও না। আর না, সব ছেড়ে এখানে ছুটে চলে আসতাম। পড়ে রইতাম আমি ওখানেই। তুমি আমার অনেক প্রিয় আব্বু। আমি এইভাবে তোমায় দুশ্চিন্তায় দেখতে পারছি না। আমার ভীষণ খারাপ লাগে। হামজা সাহেব চুপ করে রইলেন একই ভঙ্গিতে। মস্তিষ্কে কত চিন্তার ঝড় বইছে। দীর্ঘক্ষণ একই ভাবে থেকে অবশেষে সোজা হয়ে বসলেন। কণ্ঠে কঠোরতা ফুটিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি সুযোগ দিতে যাচ্ছ তোমার সংসার, সেহেতু আমি হস্তক্ষেপ করব না। কিন্তু শুধু এই একবারই, শারিয়ার যদি এরপর কাপুরুষের মতো তোমার নিজের ঘরের প্রোটেক্ট ব্যর্থ হয়, তাহলে আমি তোমাকে নিজে গিয়ে নিয়ে আসবো। তোমার কথা শুনবো না তখন। 2 সপ্তাহ পর
শাহরিয়ার জ্যোতির জিনিসপত্র গাড়িতে উঠাচ্ছে, মাহিরা হেল্প করছে জিনিসগুলো ভেতর থেকে আনতে। মাহিরা বাবুর খেলনাগুলো বের করে আনলে শাহরিয়ার বলে, আমি অনেক খেলনা কিনে রেখেছি, এগুলো এখানে রাখ। যদি বাড়িতে আসলে তখন জুবাইর খেলতে পারবে। সদর দরজার সামনে সিমেন্ট দিয়ে বসার মতো দুটো বেঞ্চ বাঁধানো আছে, সেখানে হামজা সাহেব বসা। তার পাশের দরজায় হালকা ঠ্যাস দিয়ে রত্না দাঁড়িয়ে আছে, কোলে জুবাইর। যদি তখনও ভিতরে সবকিছু গোছগাছ করছে নেওয়ার জন্য। শাহরিয়ার কথাই রত্না হামজা দুজনেই মুখ তুলে তাকালেন শাহরিয়ারের দিকে। কথাটা যেন ভিতরটাই আঘাত করেছে। মেয়ে এবং নাতির একসঙ্গে প্রস্থান তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। রত্না জুবাইরকে চুমু খেলেন কয়েকটা। হামজা সাহেব আরও গম্ভীর হয়ে বসে রইলেন। আরও কিছুক্ষণ পর সবকিছু গাড়িতে তোলা হলে জ্যোতি বেরিয়ে আসে ভিতর থেকে। কালো বোরকা নিকাবে আপদমস্তক ঢাকা তার। আচ্ছা, তাহলে যাওয়া যাক। শাহরিয়ার জ্যোতিকে আসতে দেখে বলে। সকলে নড়েচড়ে বসল। জ্যোতি আব্বু আম্মুর কাছে এগিয়ে গেল ধীর পায়ে। আব্বু আম্মু। আলতো করে ডাকলো সে, কণ্ঠে মৃদু কম্পন হচ্ছে। হামজা সাহেব উঠে দাঁড়ালেন। জ্যোতির কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলেন, যেতে যাচ্ছ তাই যেতে দিচ্ছে, নিজের খেয়াল রাখবে, জুবাইরের খেয়াল রাখবে, আর কোনো সমস্যা হলে কোনো সংকোচ ছাড়াই আমাকে বলবে। শেষ কথাটা বলে হামজা সাহেব শীতল চোখে তাকালেন জামাতার দিকে। শাহরের একটু অপ্রস্তুত হলো এতে। জ্যোতির ভিতরে কান্না দল পেকে উঠল। রুদ্ধ কণ্ঠে বলল, আব্বু অনেক ভুল করেছি জীবনে, কিন্তু তুমি বরাবরই আমার সব ভুলগুলোকে ভুল ভেবে আমাকে বারংবার আগলে নিয়েছো, আমায় ক্ষমা করে দিয়েছো। আমাকে এইবারও ক্ষমা করে দাও প্লিজ, আমার উপর রাগ করে থেকো না। হামজা সাহেব পুনরায় জ্যোতির মাথায় আরেকটা চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, ধুর পাগলি, তুমি কোনো ভুল করলে না ক্ষমার প্রশ্ন আসবে? একমাত্র সম্মানের আঘাত লাগা ছাড়া কোনো বাবা তার মেয়ের উপরে রাগ করে থাকতে পারে না। সব সময় মনে রাখবে, তোমার আব্বু আম্মু তোমার পাশে আছেন সব সময়, ইনশাআল্লাহ। জ্যোতি আব্বুর কাছ থেকে সরে দাঁড়ায়। হামজা সাহেব রত্নার কল থেকে জুবাইরকে নিজের কোলে নিয়ে আদর করতে থাকেন। জ্যোতি আম্মুকে জড়িয়ে ধরে। মামি দুজনেই দুঃখ ভারাক্লান্ত মনে পরস্পরকে আলিঙ্গন করে। দীর্ঘ আলিঙ্গন শেষে রত্না মেয়েকে আদর করে চলাচল চোখে কিছু উপদেশ দেয়। জ্যোতির চোখও পানি। বিদায়ের পালা শেষ হলে জ্যোতি গাড়ির দিকে এগিয়ে যায়। পিছন পিছন রত্না আর হামজা সাহেবও এগিয়ে আসেন। শাহরিয়ার বিদায় নেয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে। আঙ্কেল, আন্টি, আসি তাহলে, দোয়া করবেন। রত্না ভারাক্লান্ত কণ্ঠে বলেন, আমার মেয়ের খেয়াল রেখো। উপরে এক আল্লাহ আর জমিনে তোমার উপর ভরসা করে ওকে আবার পাঠাচ্ছে। যদি নিজের কথা না রাখো তাহলে হাসরের দিনে তোমায় আমি ছাড়বো না। হামজা সাহেব শাহরিয়ারকে বললেন। তোমার বাবা মা কেউ আসেনি? শাহরিয়ার বলল, বাবা আসতে চেয়েছে, কিন্তু আমি বারণ করেছি। আসলে ওনার শরীর ভালো যাচ্ছে না কিছুদিন ধরে, এর জন্য বাসাতে রেস্ট নিতে বলেছে। হামজা সাহেব গম্ভীর হয়ে রইলেন। প্রতি উত্তরে কিছু বললেন না। বিশ্বাস করলেন কি না বোঝা গেল না। মাহিরা জুবাইরকে কোল থেকে গাড়ির পিছনে ছিটে বসলো। জ্যোতি ঘুরে আব্বু আম্মুর কাছ থেকে পুনরায় বিদায় নিয়ে মাহিরার পাশের সিটে বসলো। সবাই উঠে গেলে শাহরিয়ারও ড্রাইভিং সিটে বসে হামজা আর রত্নার দিকে তাকে হাত নেড়ে আবারও বিদায় জানায়। মাহিরা আর জ্যোতিও একই ভঙ্গিতে হাত নেড়ে বিদায় জানায়। আরেকবার গাড়ি স্টার্ট হয়, চলতে শুরু করে ধুলিমাখা পথ দিয়ে। রত্না হামজা শূন্য বুকে তাদের যাওয়া দেখে। ভিতরটা ভীষণ খালি খালি লাগছে তাদের। গাড়ি এসে থামে শাহবাজ মহলের সামনে। গেটের দারোয়ান তাদের দেখে সালাম ঠুকে তড়িঘড়ি করে মেন গেট খুলে সরে দাঁড়ায়। শাহরিয়ার গাড়ি নিয়ে ভিতরে চলে যায়। জ্যোতির ভীষণ নার্ভাস লাগছিল, তাই পুরোটা রাস্তা মাহিরা জ্যোতির হাত ধরে বসে মৃদু সাহস জুগিয়েছে। গাড়ি থামলে শাহরিয়ার গাড়ি থেকে নেমে পিছনে দরজা খুলে জ্যোতিকে বের হতে সাহায্য করে। জ্যোতি সাবধানে জুবাইরকে কোলে করে নামে গাড়ি থেকে। চারিদিকে নজর বুলাতে থাকে। অনেকদিন পর এসেছে, কিন্তু কিছুই চোখে পড়ার মতন বদল হয়নি। মাহিরা দরজা খুলে দেওয়ার অপেক্ষা না করে নিজেই নেমে পড়েছে।
জ্যোতির পাশে এসে বাহু দিয়ে জ্যোতির কাঁধ জড়িয়ে ধরে আলতো চাপ দিয়ে ভরসা দেয়। আসো। শাহরিয়ার গাড়ির জিনিসপত্রগুলো নামাতে নামাতে হাঁক ছাড়ে। লতিফ, লতিফ, জিনিসগুলো উপরে আমাদের রুমে পৌঁছে দাও। শাহরিয়ারের হাঁক ঢাকে প্রায় 30-এর কাছাকাছি বয়সের একজন ছুটে আসে। মূলত সেই লতিফ। জ্যোতিকে দেখে একটু হকচকিয়ে যায় লোকটা। বহুদিন পর দেখছে কিনা দ্রুত সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, অনেকদিন পরে আসছেন, আপনাকে দেখে খুশি হয়েছি। জ্যোতি হালকা হেসে অভিবাদন গ্রহণ করে। শাহরিয়ার বলে, তোমরা যাও, আমি আসছি পেছন থেকে। মাহিরা জ্যোতিকে নিয়ে এগিয়ে গেল সামনে। বাড়িতে ঢুকে বিশাল ড্রয়িং রুমে কাউকে দেখতে পেলেন না তারা। মাহিরা একটা দীর্ঘশ্বাস পেল। জ্যোতি ভীষণ নার্ভাস চোখে তাকালো তার দিকে। মাহিরা একটু হেসে তাকে অভয় দিল যেন। ততক্ষণে পিছন পিছন শাহরিয়ার এসে দাঁড়িয়েছে। শাহরিয়ার কাউকে না দেখে বাবা মার কামরার দিকে যেতে যাবে, এমন সময় হুসাইল সাহেব বেরিয়ে এলেন হাসি মুখে। আপাদমস্তক ব্যক্তিত্ববান রিজু এক ভদ্রলোক। বয়স 56-র বেশি হলো। শরীরে এখনো শক্তি আর দৃঢ়তা ভরা। উচ্চ লম্বা গড়ন, চওড়া কাঁধ, সোজা পিঠ, দেখলেই বোঝা যায় একসময় শরীর চর্চা করতেন। গায়ের রং হালকা তামাটে, মুখে হালকা পাকা দাড়ি, কপালে বয়সরেখা থাকলেও তা তাকে আরও গম্ভীর আর মর্যাদাবান করে তুলেছে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, কথা কম বলেন, কিন্তু উপস্থিতি এমন যে সবাই আপনা আপনি সম্মান দেখায়। আপনা আপনি সমীয় আসে তার প্রতি অজান্তে। হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস, আর মুখে সবসময় এক ধরনের নীরব দৃঢ়তা সবসময় বিরাজমান তার সাথে। শাহরিয়ারের দৈহিক গঠন আগাগোড়া বাপের মতন হয়েছে। বাপ ছেলের দিকে এক ঝলক তাকিয়ে তাদের সম্পর্ক বলে দেওয়া যায়। হুসাইল সাহেবের পরনে অফ হোয়াইট রঙের মসলিনের একটা পাঞ্জাবি আর ঢিলে ঢালা পায়জামা, পায়ে চামড়ার একটা চপ্পল। ঘরে সবসময় তাকে এমন বেশভূষায় দেখে এসেছে জ্যোতি। ভদ্রলোকের উপস্থিতি ভিতরে অদ্ভুত এক কাঁপন ধরে তার বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে। জ্যোতির ক্ষেত্র ব্যতিক্রম হলো না। শ্বশুরকে দেখে ভিতরে হৃৎপিণ্ড দপাতে লাগলো, কিন্তু হুসাইল সাহেব মৃদু সহর্ষে বলেন, এসে পড়েছো তোমরা? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ড্রয়িং রুমে তোমাদের জন্য। একটু আগে গিয়েছি নিজের রুমে। জ্যোতি মিনমিন করে বলল, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। বসো সোফায় তোমরা, আমি মিতুকে ঠান্ডা শরবত দিতে বলে আসি। শাহরিয়ার দ্রুত বলল, বাবা থাক, এখানে বসার দরকার নেই, ফ্রেশ হয়ে রুমে বসুক। মা কোথায়? হুসাইল সাহেব একটু থমকালেন, মৃদু স্বরে বলেন, আছে, রুমেই আছে, বিশ্রাম নিচ্ছে সম্ভবত। শরীর খারাপ নাকি? হুসাইল সাহেব শ্রাগ করলেন, যার অর্থ তিনি জানেন না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখা করে আসছি। শাহরিয়ার জ্যোতিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের কামরার দিকে এগিয়ে গেল। মাহিরা বাবার দিকে অর্থবোধক দৃষ্টিতে তাকালে হুসাইল সাহেব হতাশ ভঙ্গিতে দুই পাশে মাথা নাড়েন। তা দেখে মাহিরাও হতাশ হয়। সকালে জ্যোতিকে আনতে যাওয়ার কথা বলে যাওয়ার পর থেকে থম মেরে নিজের ঘরে বসে আছেন ফারিয়া। কারোর সাথে কথা বলছেন না। বাকিরাও অবশ্য তোয়াক্কা করলো না। হাতল ঘুরিয়ে নিজের কক্ষে প্রবেশ করলো জ্যোতি। দীর্ঘ 10 মাস পর এলো এই কক্ষে সে। এই কক্ষে তার 5 মাসের সংসার আছে। 5 মাসের যাতনার গল্প, কত শত মুহূর্তের সিন্ধুক এই কক্ষ। জ্যোতি ঘুরে ফিরে দেখতে লাগলো চারিদিকে। বেশ কিছু পরিবর্তন এসেছে রুমে। কয়েকটা ফার্নিচার চেঞ্জ করা হয়েছে, কিছু এক্সট্রা আনা হয়েছে। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। আগেটা বদলে এটা আনা হয়েছে, সাইজও প্রায় আগেরটার দ্বিগুণ। সামনে মখমলের কাপড়ে মোড়া একটা ছোট টুলও দেখা যাচ্ছে বসে সাজগোজ করার জন্য। ড্রেসিং টেবিলের সাথে সেট বোঝাই গেল। কবে এনেছে এটা? বেডের পাশে বাচ্চাদের দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ানোর জন্য একটা দোলনা রাখা। দোলনার পাশে কিছু বাচ্চাদের খেলনাও আছে। আরও খুঁটিনাটি বেশ কিছু পরিবর্তন চোখে পড়ল জ্যোতির। শাহরিয়ার কিছুক্ষণ পর এসে দরজার সামনে রাখা সব লাগেজ ভিতরে টেনে এনে একপাশে সরিয়ে রেখে জোরে একটা দম নিল। তারপর জ্যোতির দিকে এগিয়ে এসে জুবাইরকে নিজের কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলল, দেখি দাও ওকে আমার কাছে, তুমি বোরকা খুলে ফ্রেশ হয়ে আসো, ততক্ষণ আমি ওকে রাখছি। জ্যোতি সায় জানিয়ে জুবাইরকে তার বাবার কোলে দিয়ে ফ্রেশ হতে গেল।
কিছুক্ষণ পর শাওনিয়ে চুলের তোয়ালে পেঁচিয়ে বের হয়ে দেখল শাওরিয়ার খেলছে জুবাইয়ের সাথে বিছানায়। জ্যোতি চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। অরোরাকে দেখছি না যে, ও জানে আমি আসবো? জানবে না কেন? জানে। কোনো বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছে যেন বললো। এমন সময় দরজায় নক হলো। জ্যোতি জিজ্ঞাসু দৃষ্টিতে শাহরিয়ারের দিকে তাকালে শাহরিয়ার বলে, দাঁড়ো, আমি দেখছি। শাহরিয়ার বিছানা থেকে নেমে দরজা খুলতে উকি দিল। দরজার ওপাশ দেখে দরজা পুরো খুলে সরে দাঁড়ায় শাহরিয়ার। হ্যাংলা পাতলা সালোয়ার কামিজ পরা একটা মেয়ে ট্রে হাতে ভিতরে ঢুকে। শান্ত ঠান্ডা শরবতের জগ আর দুটো গ্লাস রাখা ট্রেতে, সাথে কয়েকটা ছোট পিচে কয়েকটা ফল কেটে রাখা। চুপচাপ ট্রে রেখে আবার নীরবে চলে গেল মেয়েটা। যদি আগে কখনো দেখেনি মেয়েটাকে বাড়িতে, তাই শাহরিয়ারের দিকে তাকালো প্রশ্নসূচক দৃষ্টিতে। শাহরিয়ার সাথে সাথে সাফাই গাওয়ার ভঙ্গিতে বলল, মৃদু শব্দ ওখানে করে রেখেছে। তুমি আসবে? জুবারকে সামলানোর জন্য আরো একজন থাকা জরুরি, তাই নিয়োগ দিয়েছে। জ্যোতির সরল অভিব্যক্তি দিয়ে বলল। কেন, আপনি আছেন না? শাহরিয়ার স্থির হয়ে জ্যোতির দিকে তাকালো। কথাটা কেমন যেন জঙ্কার তুলো কানে পাশে। মনে কেমন ভালো লাগার ঢেউ তুলল। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে শাহরিয়ার কোমল স্বরে বলল। জ্যোতি মাথা নেড়ে সায় দিল। শাহরিয়ার বলার ভঙ্গিতে লজ্জা পেল কেন যেন। গাল আবছা লাল হয়ে উঠল অজান্তেই। তুমি এসব ছেলে মানুষই কখন ছাড়বে বলো তো? হোসেন সাহেবের গমগমে কণ্ঠস্বরে ভেসে এলো ঘরের মধ্যখান থেকে। ফারিয়া বিছানায় চুপচাপ শুয়েছিলেন। অকমরসাৎ কথার আওয়াজে ধরফড়িয়ে উঠে বসলেন। স্বামীকে দেখে একবার জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে তাকালেন। আমার কোন কাজ তোমার ছেলে মানুষের মনে হচ্ছে শুনি? হোসেন সাহেব মহা বিরক্ত হলেন। তিরস্কারের স্বরে বলেন, তুমি এখন কি করছো? এসব কি ছেলে মানুষই নয়? ছেলের বউ এসেছে, নাতি এসেছে, অথচ একবার দেখতে বের হওনি। এসব ছোট লোকই আচরণ তোমায় শোভা পায়? ফারিয়া তেতে উঠে বললেন, এই ছোট লোক কাকে বললে? আমি ছোট লোকই আচরণ করছি? ছেলের বউকে তো তোমরাই এনেছো, তোমরাই দেখে। আমার দেখা না দেখা নিয়ে কার কি আসে যায়? হোসেন সাহেব দাঁতে দাঁত পিষে বলেন, দিন দিন বয়স হচ্ছে আর আক্কেল হাঁটুতে নামছে। ছেলে মেয়েগুলোর বিয়ে হয়ে নাতি নাতনিও হয়ে গেছে, আর কবে আক্কেল হবে তোমার শুনি? ফারিয়া ক্রুদ্ধ হয়ে বলল, তুমি আমার সাথে কোন টোনে কথা বলছো সোহাইল? তোমাকে বোঝানোর আর কোনো পন্থা আমার কাছে নেই, তাই এই টুনেই এখন থেকে তোমায় অভ্যস্ত হতে হবে যা দেখছি। ফারিয়া জ্বলন্ত দৃষ্টিতে অপলক চোখে তাকিয়ে রইলেন স্বামীর পানে। রাগে ভিতর উথাল পাতাল ঢেউ উঠছে। হোসেন সাহেব চল শক্ত করে পুনরায় বলেন, নিজের বিহেভিয়ার চেঞ্জ করো, বুঝলে? অন্তত ছেলের সামনে তার বউয়ের সাথে বেশি লাগাম টানতে চেয়ে পড়ে না, আবার লাগাম ছাড়া হয়ে যায় তোমার। ছেলে যখন নাগালের বাইরে চলে যাবে তখন কেঁদো, চোখের লবণ মরিচ ডলে ডলে। হোসেন আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেলেন হনহন করে। স্ত্রীর আচরণে তিনি বেজায় ক্ষিপ্ত। ফারিয়া বিস্ফোরিত নেত্রে চেয়ে রইলেন স্বামীর যাওয়ার পথে। মা, আসবো? শাহরিয়ার দরজায় টোকা নেড়ে ফারিয়ার মনোযোগ আকৃষ্ট করল। ফারিয়া ঘাড় ঘুরিয়ে ছেলেকে দেখে নড়চড়ে বসলেন। শাহরিয়ার একটা সার্ভিং টলিতে করে ঢেকে রাখা খাবার নিয়ে কক্ষে প্রবেশ করলো। টলিটা এক পাশে রাখলো। একটা চেয়ার টেনে মায়ের বরাবর সামনে বসলো চুপ করে। কিছুক্ষণ নীরবে মাকে পরখ করে বলল, তুমি লাঞ্চ করো না কেন? খিদে ছিল না। খিদে ছিল না, কি ছিল সেটা আমি ভালো করেই জানি। শাহরিয়ার বিড়বিড় করে বলল। ছেলের মৃদু স্বরে বলা কথাটা শুনে ফারিয়ার কিছুটা অভিমানী স্বরে বলেন, তুমি আসার পর একবারও আমার সাথে দেখা করেছো? সেই বউ নিয়ে রুমে ঢুকেছো, একবারও মায়ের কথা দেখা করার কথা মনে ছিল? শাহরিয়ার হেসে ফেল। মা, এতদিন পর ওদের এনেছে, জিনিসপত্র গোছাতে একটু সময় লেগেছে। তাছাড়া আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। বাবা বলল তুমি ঘুমাচ্ছ, তাই আর ঘরে ঢোকেনি। ফারিয়া অবাক চোখে তাকিয়ে বলেন, তুমি গুছিয়েছো সব? শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তো কে গোছাবে? যদি যুবককে সামলাচ্ছিল, তারপরও যা পেরেছে হেল্প করেছে। ফারিয়া চোখ বড় বড় করে তাকালেন। শাহরিয়ার তার অভিব্যক্তি দেখে ভুরু কুঞ্চিত করে বলল,
কি হয়েছে? এভাবে দেখার কি আছে? দেখছি তুমি কিভাবে বউয়ের আঁচলে বাধা পড়েছো। কথাটা মনে মনে থাকলেও মুখে বলেন। কিছু না, খাবার এনেছে, খেয়ে নাও। পরে খাবো। মৌন থেকে বলল। শাহরিয়ার স্থিরভাবে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে কতক্ষণ বসে রইল, তারপর মায়ের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, মা, তুমি আগে সবকিছু বলে এখন সবটা স্বাভাবিক নেওয়ার চেষ্টা করো প্লিজ। তুমি জুবাইরকে পর্যন্ত একবার দেখতে চাওনি। ওদের নিয়ে আসার পর থেকে তোমার কাছে তোমার জেদ জুবাইর আর আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফারিয়া একটু নড়েচড়ে বসলেন। তুমিও তো আমার কথা শুনছো না এখন আর। শাহরিয়ার মায়ের হাত দুটো নিজের মুঠিতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মা, আমি তোমার ছেলে, তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? কিন্তু তাই বলে তোমার অযৌক্তিক জেদ তো আমি পূরণ করতে পারবো না, তাই না? ঘরে আমরা মানুষ কজন বলো তো? হাতে গোনা এই কজনই তো, তাই না? তাহলে এরকম রেশে রেশে কি মানুষ হয়? যৌথ ফ্যামিলি হলে না হয় এসব কালচার মেনে নেওয়া যেত, কিন্তু থাকি অল্প কজন। এখন সবাই যদি এইভাবে মনোমালিন্য করে একে অপরকে ছায়া না মারে, তাহলে কিরকম বিশ্রী দেখানে বিষয়টা বলো তো? শাহরিয়ার থেমে মায়ের দিকে তাকিয়ে থাকে, অতঃপর আবার একটা দম নিয়ে বলা শুরু করে। মা, আমি আশা করব আমার স্ত্রীকে তুমি আগের সব রেশে রেশে বলে স্বাভাবিকভাবে নেবে। এখন সে শুধু আমার স্ত্রী নয়, আমার সন্তানের মাও। জ্যোতির সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা করো প্লিজ। ও ভুল করলে সেটা স্নেহের সাথে বুঝিয়ে দাও। তুমি আমার গুরুজন, মায়ের মতো। ও আর অরোরা তো প্রায় একই বয়সে, তাই না? ফারিয়া তারপর নিশ্চুপ রইলেন। ভিতরে কি চলছে বোঝা মুশকিল। শাহরিয়ার ফারিয়ার হাতে মৃদু চাপ দিয়ে বলল, আমার কথাগুলো ভেবে দেখো প্লিজ। ঘরে আর কোনো ঝামেলা চাই না। বাবা অপছন্দ করেছে বিষয়গুলো। আচ্ছা যাই হোক, তুমি খেয়ে নাও খাবারগুলো। ফারিয়া চোখ সরিয়ে খাবারের টলির দিকে তাকালেন বিষাদ মুখে। খেতে যাওয়ার কোনো ইচ্ছে পরিলক্ষিত হলো না তার মাঝে। শাহরিয়ার সেটা লক্ষ্য করে কিছুটা সংকোচ নিয়ে বলল। আমি খাইয়ে দেব। ফারিয়া একটু অপ্রস্তুত হয়ে ছেলের দিকে তাকালেন। শাহরিয়ার তার প্রতি বরাবরই ভীষণ যত্নশীল, তাই মাথা নেড়ে সাই জানালেন। শাহরিয়ার সাই পেয়ে টলিটা নিজের সামনে এনে ধীরে ধীরে খাবারের ঢাকনা সরতে লাগলো। জ্যোতি এসেছে, সপ্তাহখানেক পার হয়ে গিয়েছে। যদি কিছুটা আগের ছন্দে ফিরে এলো, এখনো কিছুটা সংকোচ বিরাজমান তার মধ্যে। অরোরা এক প্রকার উপেক্ষা করে চলে তাকে। ফারিয়া চুপচাপ জুবাইরকে নিয়ে থাকে। জ্যোতির সাথে ঠেকাই না পড়লে পারত্যপক্ষে কথা বলে না। মাঝে মধ্যে শীতল চোখে অপলকভাবে জ্যোতির দিকে তাকিয়ে থেকে বুঝিয়ে দেন জ্যোতিকে তিনি পছন্দ করছেন না। বাকি সবাই সবকিছু ঠিকঠাক স্বাভাবিক। যদিও সময় দিচ্ছে, আফরান চেষ্টা করছে সবকিছু নর্মাল করার জন্য। নিজেই আগ বাড়িয়ে ফারিয়ার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করছে, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করছে। ফারিয়া উত্তর দেন, নয়তো হুহা করেন। যদিও দমে গিয়ে আর কথা বাড়ে না। শাহরিয়ার প্রথম দিনই জ্যোতিকে বলেছে সবকিছু ইজি নিতে, তার উপর কোনো চাপ নেই। সে যেন শুধু চেষ্টা করে একটু অ্যাডজাস্ট হওয়ার, এর বেশি কিছু নয়। আর সমস্যা হলে শাহরিয়ার তো আছেই, তাকে যেন জানাই, ব্যাস। এই একটা অভয় বাণীতেই জ্যোতি চলছে। যদি হাঁপিয়ে উঠেছে ইতিমধ্যেই, দম বন্ধ লাগে তার এভাবে ঘরে একলা থাকতে। শাহরিয়ার দিনের অধিকাংশ সময় বাড়িতে থাকে না। জুবাইরকে সামলাতে মৃত্যুই বেশি সাহায্য করে। এজন্য এখন নিজেই ঘোরাফেরা করে বাড়িতে। মাত্রই নিজের চা বানিয়ে শ্বশুরের কক্ষে দিয়ে এসেছে। তার হাতের চা দারুণ হয়। হুসাইল সাহেব ভীষণ পছন্দ করেন। ফেরার পথে ফারিয়ার সাথে দেখা হয়ে যায় তার। জ্যোতি ভীষণ বিনয়ের সাথে জিজ্ঞেস করে, আন্টি কিছু খাবেন, বানিয়ে দেব? ফারিয়া চল শক্ত করে কিছুক্ষণ স্থিরভাবে চেয়ে থেকে বলেন, লাগবে না, কিছু লাগলে আমি সুমিকেই বলে নিতে পারবো। তোমার কিছু বললে তো আবার আমার ছেলের কান ভাড়াবে। তোমায় দিয়ে কাজ করাই, ইদানিং তো তোমার কথাই শুনছে ও শুধু। জ্যোতি ভীষণ অপ্রস্তুত হলো ফারিয়া সরাসরি এমন তীর্যক কথায়। তাই কোনো প্রত্যুত্তর না করে দ্রুত শাশুড়িকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। কিন্তু আচমকা ফারিয়া শক্ত করে জ্যোতির হাত আঁকড়ে ধরে বলেন, আমার ছেলেকে বশ করেছো তাই না? জ্যোতি আর ধৈর্য ধরতে পারল না, হাত ঝটকা করে ছাড়িয়ে নিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলল, ছেলে মায়ের পরোয়া করে তো ঠিকঠাক, বউয়ের পরোয়া করলেই বশীকরণের কামাল, তাই না আন্টি? যদি এমনটাই হয় তাহলে আমিও তো বলতে পারি আপনিও আঙ্কেলকে বশ করেছেন। ফারিয়া আচমকা সজোরে জ্যোতিকে
চর মেরে বসলেন। জ্যোতি হতভম্ব হওয়ার কথা থাকলেও হলো না। চোখ জোড়া বন্ধ করে হজম করে নেওয়ার চেষ্টা চালালো পরনের কাপড় খামচে ধরে। মা, এটা কি করেছো তুমি? হঠাৎই শাহরিয়ারের ঊর্ধ্ব কণ্ঠ ভেসে এলো পাশ থেকে। দুজনে চমকে পাশে তাকিয়ে শাহরিয়ারকে দেখতে পেল ক্ষুব্ধ অবয়ে। ফারিয়া হতভম্ব হয়ে গেলেন। শাহরিয়ার কি দেখে ফেললো সবটা? শাহরিয়ার বিদ্যুৎ গতিতে তাদের নিকটে এসে চক্ষু গরম করে বলল, তুমি কাজটা একদম ঠিক করনি মা, ক্ষমা চেয়ে নাও ওর কাছ থেকে। ফারিয়া ভয় পেয়ে এলোমেলোভাবে বললেন, বাবা, তুমি পরের কাহিনী দেখেছো? ও তোমার বাবাকে নিয়ে খুব বাজে কথা বলেছে আমাকে। মা, আমি পুরো ঘটনায় দেখেছি। ও ওই কথাটা কোন প্রসঙ্গে বলেছে সেটাও আমি শুনেছি। ফারিয়া উত্তেজিত হয়ে বললেন। শাহরিয়ারের মাথায় মুখে এলোমেলো হয়ে হাত বোলাতে বোলাতে অধীর হয়ে বলল, তোর কি হয়েছে বাবা? ও তোকে কি করেছে? তোকে কি খাইয়েছে বল? শাহরিয়ার চোখ বন্ধ করে স্পর্শটুকু হজম করে নিল। তারপর উত্তপ্ত স্বরে বলল, যদি একপাশে সরে দাঁড়িয়ে দর্শক আয়নের মতো মাছের বাঘ বিতনটা দেখছে, সে বিস্ময় নিয়ে ভাবছে, এটাই কি সে শাহরিয়ার? এই শাহরিয়ারকে তার ভীষণ অচেনা, ভীষণ আপন ঠেকছে তার নিকট। তুই তো ওকে সহ্যই করতে পারতি না। এখন কি হয়েছে? তোর বাচ্চার মা হয়েছে বলে এমন করছিস? মা, ও আমার স্ত্রী আগে, আমার বাচ্চার মা পরে। তুমি লিমিট ক্রস করবে না প্লিজ, ক্ষমা চেয়ে নাও। নয়তো এরপর যা হবে তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। জ্যোতি বিস্ময় নিয়ে ডাগর ডাগর চোখ জোড়া নিয়ে তাকালো স্বামীর পানে। ও আমার স্ত্রী আগে, কথাটা ঝঙ্কার তুলো জ্যোতির কানে। তার ভিতরে যেন অজস্র প্রজাপতির উড়াউড়ি শুরু হয়ে গেল মুহূর্তে। হুট করে জ্যোতির মনে হলো এক জীবনে তার আর কোনো বিশেষ চাওয়া পাওয়া নেই। হারিয়া রেগে গেলেন, দিশা হারিয়ে বলেন, এভাবে বউয়ের আঁচলে বাধা পড়বি কোনোদিন ভাবিনি। এক কালনাগিনীর এনেছি ঘরে। আমি কোনো ভুল করিনি, চাইবো না আমি ক্ষমা। যা করার কর তুই। বলেই হনহন করে চলে গেলেন তিনি। শাহরিয়ার গরম চোখে মায়ের প্রস্থান দেখল। জ্যোতি এই পর্যায়ে হুঁশ ফিরে পেল। শাহরিয়ারের হাত ধরে টানতে টানতে তাদের কামরে নিয়ে এলো। তারপর শাহরিয়ারকে বেডে বসিয়ে দিয়ে তার সামনে বসলো হাঁটুকে আলতো করে। শাহরিয়ারের হাত দুটো নিজের হাতে বন্দি করে বলল, শান্ত হন, এত উত্তেজিত কেন হচ্ছেন? আমার বউয়ের গালে বেহুদা চড় মারবে আর আমি বোনলেস হয়ে তা দেখবো? শাহরিয়ার চল শক্ত করে বলল। জ্যোতির ভিতরে অনুভূতির তীব্র আলোড়ন সৃষ্টি হলো। আমার বউ, কথাটা এত মিষ্টি কেন? মুখ তুলে পূর্ণ দৃষ্টি মেলে মোলায়েম কণ্ঠে বলল, এটা তো নতুন নয় শাহরিয়ার, এর আগেও একবার উনি আমার গায়ে হাত তুলেছেন। এর পরপরই তো আমি চলে আসার সিদ্ধান্ত নিয়েছি। আপনি মাথা ঠান্ডা করুন, ইজি হন, এত রিয়াক্ট করে কিছু নেই। শাহরিয়ার রাগত দৃষ্টিতে তাকালো জ্যোতির পানে। আগে না আমি মেরুদণ্ডহীন ছিলাম, তে তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। এখন যাও, মগজ ঠিকানা এসছে। এখনো যদি আগের মতো কাপুরুষ থাকে তাহলে কিভাবে হবে? আর তুমি কোন বুঝে বলছো রিয়াক্ট না করতে? চর খাওয়াকে 3 বেলা ভাত খাওয়ার মতো যে ইজি হবো? জ্যোতি স্থির হয়ে চেয়ে রইল মানুষটার দিকে। হুট করে মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। এখন কি আমি ঝগড়া করবো আন্টির সাথে? আমি না চাইতেই বউ শাশুড়ি যুদ্ধ চলছে, আমি ময়দানে নামলে তো কুরুক্ষেত্র পেতে যাবে। শাহরিয়ার হাসলো না জ্যোতির রসিকতায়। কেমন বিষণ্ণ দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে চেয়ে রইল। হুট করে কি হলো কে জানে। শাহরিয়ার জ্যোতিকে চাপড়ে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল, একেবারে মিশিয়ে ফেলল নিজের সাথে। জ্যোতি অপ্রস্তুত হলো পড়ে রইল শাহরিয়ারের বুকে। অনেকক্ষণ একইভাবে মৌন থাকলো দুজনে। শুধু দুজনার সান্নিধ্য। নিঃশ্বাসের শব্দ অনুভব করলো নীরবে, নিভৃতিতে। হঠাৎ শাহরিয়ার ভগ্ন কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও বউ, আমি তোমার সাথে কিছুই ঠিক করিনি, মাফ করে দাও প্লিজ। যদি শাহরিয়ারকে ঠেলে উঠতে চাইলে শাহরিয়ার আরো শক্ত করে আঁকড়ে ধরল জ্যোতিকে। ছাড়তে চাইছে না সে কোনো মতেই সহধর্মিনীকে। যদি হাল ছেড়ে দিল নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করা থেকে। একটু নীরব থেকে বলল, ঘাস শুকিয়ে যায় কিন্তু দাগটা ঠিকই থেকে যায়। না চাইতেও স্মৃতির দংশন ঠিকই রয়ে যায় শাহরিয়ার। ভুলে যেও না সেসব স্মৃতি। যদি সামান্য হাসে, হেসেই বলে, স্মৃতির মরণ কে না চায় বলুন?
শাহরিয়ারের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। জ্যোতিকে সামান্য আলগা করে এলোমেলো চুমুতে ভরিয়ে দিল জ্যোতির মুখ, গলা সব। জ্যোতি শিউরে উঠল এলোমেলো গভীর স্পর্শে। তাহলে ভুলো না সেসব স্মৃতি। আমারও তো প্রায়শ্চিত্ত করা দরকার, তাই না? জ্যোতি এবার আরো নিকটে যায় শাহরিয়ারের। এলোমেলোভাবে শাহরিয়ার মুখে দুহাত দিয়ে স্পর্শ করে অবিরাম, যেন বুঝতে চাই সত্যি শাহরিয়ার কিনা। ভীষণ আকুলতা নিয়ে চেয়ে থাকে মানুষটার দিকে। মানুষটার পরিবর্তন, আত্ম অনুশোচনা তাকে তীব্রভাবে স্পর্শ করেছে। কেমন আকুল হয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি ক্ষমা করে দিলাম শাহরিয়ার, ক্ষমা করে দিলাম আমি আপনাকে। করো না, একদম ক্ষমা করো না। এত সহজে ছেড়ে দিও না। প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, তোমাকে জয় করোনার সুযোগ দাও। মাথার তাজ করে রাখার কথা ছিল তোমার, অথচ স্বামী হয়ে এমন কষ্ট দিয়েছি তোমায় যাদের অধিকার আমার ছিল না। জ্যোতি হাত রাখে শাহরিয়ারের মুখে, বাধা দেয় আর কিছু বলতে। ভুলে যান সেই সব, আমিও ভুলে যাব। প্রেম আর দ্রোহের মধ্যে আমি না হয় প্রেমটাই গ্রহণ করে নিলাম। চোটের তীব্র দহনে ধরনী যেন পুড়ে ছারখার হওয়ার উপক্রম। এত তীব্র গরম এর আগে কখনো পড়েছে বলে মনে পড়ছে না যদির। সূর্যের আগুনে হলকা যেন ঘরের ভিতরেও ঢুকে পড়েছে। এসির নিচ থেকে নরমতো একটা মুহূর্ত খুঁজে পাই না সে। শাহরিয়ার ফ্যাক্টরি থেকে এসেছে কিছুক্ষণ হলো, এসে ফিট হয়ে বিছানায় শুয়ে আছে। শাহরিয়ারকে আসতে দেখে জ্যোতি জুবাইরকে মৃত্যুর কোলে দিয়ে ছুট লাগিয়েছে ঠান্ডা কিছু আনার জন্য। তড়িঘড়ি করে ঠান্ডা শরবত বানিয়ে এনে শাহরিয়ারের পাশে ঠায় দাঁড়িয়ে থেকে বলল, ঠান্ডা শরবত এনেছি, খেয়ে নিন, ভালো লাগবে। শাহরিয়ার ক্লান্ত দেহে জ্যোতির দিকে শুয়ে থেকে দৃষ্টিপাত করার বৃথা চেষ্টা চালিয়ে হাল ছেড়ে দিল। অবসন্ন কণ্ঠে বলল, টি টেবিলটা রেখে দিও প্লিজ, আমি শরীর টেনে উঠাতে পারছি না। জ্যোতির ভীষণ মায়া হলো। মানুষটা আসলেই ভীষণ খাটে প্রতিদিন। সারাদিন এসির মধ্যে থেকে তার স্বামীর এই অবস্থা। আর যারা মাথার উপর ফোসফাস করতে থাকা সূর্যের নিচে থেকে কাজ করে, দিন মজুরি করে, তাদের কথা ভাবতে জ্যোতির ভীষণ দুঃখ হলো। জ্যোতি গ্লাসটা টি টেবিলের উপর রাখলো না, কণ্ঠে মাধুর্য ঢেলে বলল, একটু কষ্ট করে উঠুন, এটা পান করলে কিছুটা স্বস্তি বোধ হবে। শাহরিয়ার দুহাত উঁচিয়ে মেলে ধরে অসহায় কণ্ঠে বলল, এটা হেল্প করো টেনে উঠাতে। জ্যোতি ফিক করে হেসে ফেল। গ্লাসটা টেবিলে রেখে দুহাত শাহরিয়ারের দুহাতে ধরে গায়ের জোরে টানতে লাগলো, কিন্তু এক চুল পরিমাণ নড়চড় হলো না শাহরিয়ার বিশাল দেহ। টানতে টানতে কাইল হয়ে জ্যোতি হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, আল্লাহ কি ভারী আপনার শরীর, এক চিমটি নাড়াতে পারিনি। শাহরিয়ার হো করে উচ্চ শব্দে হেসে ফেল জ্যোতিকে এভাবে হাঁপাতে দেখে। একটু আগের অবসন্ন ভাব উবি গিয়ে ভীষণ কৌতুক বোধ করল। চট করে ডান হাতের কনুইতে ভর দিয়ে নিজেকে হালকা উঠালো। চোখে মুখে দুষ্টাইমের ভাব ফুটিয়ে তুলে বলল, তুমি তো দেখছি একটা ফার্মের মুরগি। জ্যোতি কটমট করে তাকালো অসভ্য লোকটার দিকে। চোখ দিয়ে যেন ভস্য করে দিতে পারলে খুশি হতো। যদি রাগী মুখ দেখে শাহরিয়ারের মাথায় শয়তানি বুদ্ধি হুটুপুটি খেতে লাগলো। যদি শাহরিয়ারের মুখ দেখে কিছু একটা আন্দাজ করে ফেল মুহূর্তেই। শাহরিয়ার কিছু একটা বলার উপক্রম হতে যদি হড়বড় করে বলল, এই চুপ, একদম চুপ। যখনই মুখ খুলে আজে বাজে কথা বলে অশুভ লোক। শাহরিয়ার আবার ফিক করে হেসে ফেল, সোজা হয়ে বলল, আচ্ছা কিছু বলবো না, দাও শরবতটাই খাই। যদি শরবতের গ্লাস এগিয়ে দিয়ে আর চোখে তাকালো শাহরিয়ারের পানে। শাহরিয়ার এক নিঃশ্বাসে পুরো গ্লাস সাবার করে ঠক করে গ্লাসটা রাখলো বেডের পাশের টেবিলে। যদি বিড়বিড় করলো, পানি খাওয়ার আদবও ঠিকঠাক পালন করে না। আল্লাহ ধৈর্য দাও। শাহরিয়ার শুনতে পেয়ে সরু চোখে তাকালো তার দিকে। কতক্ষণ একই ভঙ্গিতে চেয়ে থেকে বলল, বিছানা উঠে বসো। যদি ভ্রুকুটি করে বলল, কেন? জ্যোতি চুপচাপ আদেশ পালন করলো। শাহরিয়ার দুম করে জ্যোতির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জ্যোতি বাধা দিতে কেউ দিল না, মানুষটার ক্লান্তির কথা চিন্তা করে। তুমি তো বেরোসি কেন বলো তো? বর কোলে মাথা রেখে শুয়ে আছে, কই তুমি একটু চুলে বিলি কেটে দিবে? তা না, ভ্যাবলা কান্তির মতো কাটকাট হয়ে সিনা টান করে বসে আছো। এমন আনরোমান্টিক হলে চলে? শাহরিয়ার টিটকারি করে বলল, চোখ বুজে রেখেই। চোখ বুজে আছে দেখে দেখলো না জ্যোতি অভিব্যক্তি। আসলে জ্যোতি সুশ্রী হচ্ছে ভীষণ, মুখ ফুটে বলতেও পারছে না মেয়েটা।
শাহরিয়ার ব্যঙ্গাত্মক কথা শুনে জ্যোতি রোবটের মতো চুলে বিলি কেটে দিতে লাগলো। শাহরিয়ারের কপালে ভাঁজ বলল, এভাবে চুল টানছো কেন? বিলি কেটে দিতে বলেছে। তুমি তো দেখছি আমার চুলের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছো। কথা শেষ করে চোখ খুলে তাকালো বরাবর সামনে থাকা জ্যোতি কাট কাট মুখের দিকে। আশ্চর্য হয়ে বলল, আল্লাহ, মুখ আমি শক্ত করে আছো কেন? আমি আবার কি ভুল করে ফেললাম? জ্যোতি করুণ মুখে বলল। আমার আমার শ্বশুরই লাগছে। শাহরিয়ার কয়েক সেকেন্ড লাগলো বিষয়টা ধরতে। বিষয়টা বুঝতে আসতেই আবার হাসা আরম্ভ করলো। হাসতে হাসতেই হতাশ হয়ে বলল, তুমি আসলে মারাত্মক আনরোমান্টিক। বলে একটা বালিশ জ্যোতির কোলে দিয়ে আবার শুয়ে পড়ল তার কোলে একই ভঙ্গিতে। এবার ঠিক আছে? জ্যোতি লজ্জা পেয়ে বলে। হুম। শাহরিয়ার ক্ষণে ক্ষণে হাসি পাচ্ছে, থামছে না কোনো মতেই। এদিকে জ্যোতি রেখে কটমট করে তাকাচ্ছে লোকটার দিকে বারবার। আশ্চর্য, এত হাসছে কেন লোকটা? এত হাসি কি ঘটেছে? আমি মাহমুদকে বিয়ে করতে পারবো না আব্বু। অরোরা যেমন ঝড়ের বেগে রুমে ঢুকেছে ঠিক তেমনি ঝড়ের বেগে কথাটা বলে দম নিল সে। হোসেল এবং ফিরোজা দুজনেই অবাক চোখে তাকালেন মেয়ের দিকে। এভাবে হঠাৎ উড়ে এসে বিস্ফোরকের মতো এই কথাটা বলার হেতু দুজনেই খুঁজে পাচ্ছে না। ফারিয়া চোখ গরম করে কিছু একটা বলতে নিলে হোসেল হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। তারপর খুব শীতল কণ্ঠে প্রশ্ন করে, তাহলে কাকে করবে? অরোরা দ্বিধান্বিত হয়ে পিতামাতার মুখে চোখ বোলায়। তারপর বড় করে দম নিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলে, আমার পছন্দ আছে, একজনকে পছন্দ করি। ফারিয়া বিস্মিত হয়ে মেয়েকে ধমক দিতে নিলে হোসেল শীতল চোখে তাকায় স্ত্রীর দিকে। চাহনিতে চুপ থাকার আদেশ দেয়। ইতিমধ্যে তার চল শক্ত হয়ে গিয়েছে। ফারিয়া তাই চুপ করে যান। সুসাল সাহেব গমগমে কণ্ঠে নিরুত্তর ভাব বজায় রেখে প্রশ্ন করেন, ফারিয়া, সেও করে? হুম। হোসেল সাহেব কতক্ষণ স্থিরভাবে এক দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে রইলেন। বাবার তীক্ষ্ণ দৃষ্টির সামনে অরোরার অনুভূতি হতে লাগলো সে যেন পুড়ে যাচ্ছে। আড়ষ্ট হয়ে দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ করলো সে। বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারবে তোমার বাড়ি অবধি? অরোরা সরাসরি চোখ তুলে তাকায় বাবার দিকে, কণ্ঠে পূর্বে আত্মবিশ্বাসী ভাব বজায় রেখে। হ্যাঁ, ও ফ্যামিলি নিয়ে আরো আগে থেকেই আসতে চাচ্ছে, আমি দমিয়ে রেখেছিলাম। বলে। হোসেল সাহেব একটু থম মেরে বসে রইলেন। কিছু সময় অতিবাহিত হলে পুনরায় প্রশ্ন করেন, ছেলে কি করে? অরোরা তার পছন্দের মানুষের বৃত্তান্ত দিতে ব্যস্ত হয়ে পড়ল তৎক্ষণাৎ। নির্লজ্জ দেখেছি, তবে তোর মতো এত নির্লজ্জ আগে চোখে পড়েনি। পছন্দ আছে সেটা আমাকে আগে না জানিয়ে সিধা বাপের কাছে চলে গেলি। শাহরিয়ার ঠিকই বলে, তুই দিন দিন চূড়ান্ত রকমের বেয়াদব এবং বেয়াদব হচ্ছিস। কি নাটকটাই না করলি আজকে। ফারিয়া ভীষণ ক্ষুব্ধ হয়ে মেয়েকে বলেন কথাগুলো। অরোরা বিরক্ত হলো, চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে ঝাঁজের সাথে বলল, ঘরে কত নাটক হয়, সেগুলোতে কারো সমস্যা হয় না, আর আমি কোনো নাটক মঞ্চায়ন করলেই সবার গায়ে ফোসকা পড়ে যায়। বুঝলাম না কাহিনী। ফারিয়া কটমট করে তাকালেন এমন বেয়ারা মন্তব্যে। দাঁত কিরমির করে বলেন, তোর এত তাড়া কিসের ছিল? এই একেবারে বলা কওয়া ছাড়া আমাদের ঘরে গিয়ে এমন বোম ফাটালি। অরোরা সশব্দে নিঃশ্বাস ফেলে বলল, এছাড়া আমার আর কি করার ছিল? দুজনে মিলে তো আমার ঘাড়ে তোমার বোনের ছেলেকে চাপিয়ে দিতে চাইছিলে, যেমন হুট করে ভাইয়ার ঘাড়ে চাপিয়ে দিয়েছো, অথচ ভুলে গিয়েছো আমি কিন্তু ভাইয়া নই। ফারিয়ার মুখে কোনো কথা শুনল না। ভিতরে তীব্র ক্ষোভে টকবক করে ফুটছেন তিনি। আসলে তোমাদের কথা বলতে শুনে ফেলেছিলাম আমি। আমার সাথে মাহমুদের বিয়ে নিয়ে কথাবার্তা বলছিলে, সেই থেকে 3 দিন ধরে অপেক্ষা করছি কখন আমার কাছে সিদ্ধান্ত জানতে আসবে। ও মা, দুজনের একজনও আসলে না আমার মত জানার জন্য। বুঝতে পারছো আমি কতটা ট্রেসের মধ্যে ছিলাম? আমি শিওর হয়ে গিয়েছিলাম তোমরা নিজেদের পছন্দ আমার উপর চাপিয়ে দিবে। এজন্যই আজকে নিজেই আগ বাড়িয়ে জানিয়ে দিয়েছি। ভালো করেছি না? ফারিয়ার রাগে দাঁতে দাঁত চেপে বলেন, আমি আজকেই তোর সাথে কথা বলতে যাচ্ছিলাম, এর আগেই তুই এমন অসভ্যতামি করে বসলি। অরোরা বিরক্ত চোখে তাকিয়ে বলল,
হ্যাঁ, এখন আমি বলে ফেলেছি তাই তোমার মনে পড়ে গিয়েছে আজকে আমার সাথে কথা বলতে আসার কথা তোমার, তাই না? 3 দিন ধরে যে আমি অপেক্ষা করলাম সেটা। হারিয়া রেগে মেগে কিছু বলতে গেলে অরোরা ত্যক্ত বিরক্ত হয়ে বলল, আমার সাথে মেজাজ দেখাবে না প্লিজ। তোমার মেজাজ ভাইয়ার ওপর গিয়ে দেখাও। ভাইয়া ছাড়া তোমার মেজাজ হ্যান্ডেল করার ধৈর্য কারো নেই। বলে রেগে মেগে প্রায় উড়ে চলে গেল অরোরা সেখান থেকে। হারিয়া বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। এটা সত্যি তার চড়া মেজাজ নিয়ে ভীষণ কুখ্যাতি আছে। হুটহাট মেজাজ হারিয়ে ফেলার দুর্নাম নিজের বাপের বাড়িতেও আছে তার। এজন্য লোকজন এক প্রকার তাকে এড়িয়ে চলে। শাহরিয়ারটাও বোধ জেনেটিক্যালি এই বৈশিষ্ট্য পেয়েছে। যদি শাও নিয়ে বের হয়ে দেখে শাহরিয়ার ছেলের সাথে খেলছে, ছেলে খুশিতে কুটি কুটি হয়ে মারি বের করে হাসছে। যদি পরনে নেভি ব্লু রঙের ঢোলা কামিজ, এরকম বেশ কয়েকটা মাহিরা কাস্টমাইজ করে জ্যোতির জন্য বানিয়ে এনেছে টেইলারের কাছ থেকে। একে তো গরম, তারপর বাচ্চা মা, কাপড়টাও ভীষণ আরামদায়ক, পরে স্বস্তি আছে। যদি ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে উল্টে পাল্টে আলতো করে মুছতে লাগলো মনোযোগ দিয়ে। গোসল শেষে সতেজতা এখনো তার চোখে মুখে লেপ্টে আছে। চুল বেয়ে গড়িয়ে পড়ছে পানির স্বচ্ছ ফোঁটা, কিছু গাল ছুঁয়ে কিছু ঘাড় বেয়ে নেমে যাচ্ছে। হঠাৎ কিছু জলকণা ছিটকে এসে পড়ল শাহরিয়ারের মুখে। পানির ছিটায় চমকে উঠে শাহরিয়ার তাকালো উৎসয়ের দিকে। ব্যাস, এই তাকানো পর্যন্তই, আর চোখ ফেরানো হলো না তার। গাঢ় রঙের পোশাকটা জ্যোতির ত্বকের উপর যেন ঝিলিক দিয়ে উঠেছে বারে বারে। মুখ জুড়ে ভেজা পানির দীপ্তিতে তাকে অদ্ভুত সুন্দর লাগছে আজ। ভেজা চুল মোছার চেষ্টারত জ্যোতিকে এত বেশি স্নিগ্ধ কোমল ঠেকছে তার নিকট আজ। চোখের পলক পড়ে যাওয়া ভুলে গিয়ে শাহরিয়ার অপলক চেয়ে রইল জ্যোতির দিকে। চুল মুছতে মুছতে হঠাৎ আয়নার প্রতিফলকে শাহরিয়ারের এমন অভিভূত দৃষ্টি ধরা পড়তেই জ্যোতি থমকে গেল, হাত থেমে গেল মুহূর্তেই। আড়ষ্ট বোধ করল প্রচণ্ডভাবে। পই করে অপ্রস্তুত অভিব্যক্তি নিয়ে শুধালো, আজব তো, এভাবে কি দেখছেন ভ্যাবলাকান্তের মতো? চোখ ফেরান বলছি। শাহরিয়ার স্বয়ংবিদ ফিরে পেয়ে নির্লজ্জের মতন বলল, নিজের বউকে দেখছে, তোমার কি সমস্যা? প্রথমে হতভম্ব হলো কথাটা ঠাউর করতে পেরে। জ্যোতি কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে লাগলো। লজ্জা চেপে কপট রাগের ভান ধরে বলল, মানে আপনি কি জানেন আপনি দিন দিন অসভ্য হচ্ছেন? শাহরিয়ার মুখে দুষ্টু ভাব ফুটে সরল কণ্ঠে বলল, বউয়ের সামনে অসভ্য হব না তো কার সামনে হব শুনি? 10টা না 5টা না একটা মাত্র বউ আমার, সেটা আবার সুন্দরী। অসভ্য না হয়ে উপায় আছে আমার? যদি কথার খেই হারিয়ে ফেল। কথা বোধগম্য হতেই রেগে মেগে কাছে থাকা একটা বালিশ শাহরিয়ারের দিকে ছুঁড়ে মেরে ফোঁস করতে করতে বলল, মনে হচ্ছে 10টা বউ না থাকায় অনেক আফসোস হচ্ছে আপনার। 10টা বউ রাখার অনেক শখ, তাই না? অকমরসাৎ আক্রমণে শাহরিয়ার প্রতিহত করার সময়টুকু পেল না। বালিশের আঘাত খেয়ে বোকার মতো তাকালো বইয়ের দিকে, বিড়বিড় করে বলল, প্রশংসাটুকু চোখে পড়লো না, কিন্তু 10টা বই শব্দটা যে উচ্চারণ করেছে সেটা ঠিকই ছাপ্পা আমার মতন চোখে পড়ে গেছে। হায় রে মেয়ে মানুষ। বসার ঘরে অতিথিদের পুরোদস্তর আপ্যায়ন চলছে। অরোরাকে দেখতে এসেছে আজ। সঠিকভাবে বলতে গেলে অরোরার আমন্ত্রণেই তারা এসেছে দেখা দেখি পর্ব সারতে। যদি নিজের ঘরে ছিল, শাহরিয়ার জিজ্ঞেস করেছিল যদি সেখানে সবার সাথে বসবে কিনা। যদি সাব মানা করে দিয়েছে। শুধু মহিলা থাকলে সমস্যা ছিল না, কিন্তু সেখানে অপরিচিত পুরুষও আছে নিজের ঘরে। ছেলেকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করতে করতে একা একাই কথা বলছিল ছেলের সাথে। এমন সময় মিতু এসে জানান দিল, আপু, স্যার বলছে বাবুকে ওনার কাছে দিতে। জ্যোতি কিছুক্ষণ দ্বিধা করে জুবাইরকে মিতুর কোলে দিয়ে মিতু জুবাইরকে নিয়ে চলে যায়। জ্যোতি বেশ কিছুক্ষণ ঘরে চুপচাপ এটা সেটা করতে থাকে। জুবাইর দেওয়ার পর থেকেই অস্থির লাগছে তার। শেষমেশ অস্থিরতা সহ্য করতে না পেরে দোতলার করিডোরে এসে দাঁড়ায়। একপাশে সরে গিয়ে রেলিংয়ে ঝুঁকে নিচে দেখতে থাকে। এখান থেকে ড্রয়িং রুম মোটামুটি ভালোই দেখা যায়। শাহরিয়ার জুবাইরকে কোলে করে নিয়ে বসিয়ে হেসে হেসে কথা বলছে ছেলের বড় ভাইয়ের সাথে। বাকিরাও কথা বলছে একে অপরের সাথে। অরোরা এক পাশের মাঝখানে লাজুক মুখে বসে আছে। তার ঠিক বরাবরই এক যুবক বসে আছে, থেকে থেকে মুচকি হেসে অরোরার মুখের দিকে তাকাচ্ছে। অরোরাও একই কাজ করছে। দুজনের চোখাচোখি হলে দুজনেই লজ্জা পেয়ে দৃষ্টি নামিয়ে নিচ্ছে। যদিও উপর থেকে সবকিছুই দেখছে, কিন্তু
কিছু একটা খুব খচখচ করছে তার মনে, কিছু একটা বেঠিক লাগছে তার। ছেলেটাকে জ্যোতি কি আগে কোথাও দেখেছে? চেনা চেনা ঠেকছে কেন? মুখটা দেখে কি যেন মনে করি করি করেও মনে আসছে না। কে ছেলেটা? ছেলেটার নাম রবিন। রবিনের ফ্যামিলির থেকে তার বাবা মা, বিবাহিত বড় ভাই ও তার স্ত্রী সন্তান, ছোট বোন এসেছে অরোরাকে দেখতে। শাহরিয়ার মুখে একটা হাসি লটকে রেখেছে সেই কখন থেকেই। কোলে জুবাইয়ের নড়াচড়া করছে। ছেলেটাকে একদণ্ড বসিয়ে রাখা যায় না, সবসময় কোলে করে হেঁটে বেড়ানো লাগে। আচ্ছা পাজি হয়েছে সে। শাহরিয়ার পা হালকা দুলিয়ে দুলিয়ে ছেলেকে সন্তুষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে। কথা বলার এক পর্যায়ে রবিনের বড় ভাই রুহান প্রশ্ন করে, আপনার ওয়াইফকে দেখছি না যে। শাহরিয়ার মুখে হাসি ঝুলিয়ে রেখে মাপা মাপা স্বরে বলল, আমার স্ত্রী রিলিজিয়াস মাইন্ডের, অপরিচিত কোনো পুরুষের সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। শাহরিয়ারের সোজা সাপটা উত্তরে রুহান কিছুটা অপ্রস্তুত হয়, যেন শাহরিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সে অনধিকার চর্চা করেছে, তাই আর কোনো প্রশ্ন করল না এই বিষয়ে। বাবুর বয়স কত? রুহানের স্ত্রী রীতি প্রশ্ন করল শাহরিয়ারের দিকে চেয়ে থেকে। 4 মাস। যদি চুল আসছে স্বর প্রস্তুতি নিচ্ছে। শাহরিয়ার বিছানায় আদশা হয়ে ল্যাপটপে কি যেন করছে, পাশে জুবাইর ঘুমাচ্ছে। সেদিকে চেয়ে যদি একটা হতাশার শ্বাস ফেল। এখন কত নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে, অথচ রাত যত বাড়বে এই খুদের অত্যাচার তত বাড়বে। নিজে তো জেগে থাকবেই, সাথে বাবা মার ঘুম হারাম করে দিবে। যদি চোখ সরিয়ে নিবদ্ধ করলো ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজরত শাহরিয়ারের দিকে। সারাদিনে মনে খচখচ করা কিছু প্রশ্ন আবার যেন মাথাচাড়া দিয়ে উঠল। জিজ্ঞেস করবে "উম, যদি হালকা কেসে বলো, তারপর কেমন দেখলেন ছেলের ফ্যামিলিকে?" হ্যাঁ, ভালোই। স্ট্যান্ডার্ড ফ্যামিলি। কথা বলতে বলে ভালোই মনে হলো। ছেলেও সবার বেশ পছন্দ হয়েছে। যদি চুপ করে দে গেল। ছেলের নাম কি? রবিন। ডেট ফাইনাল করেছেন বিয়ের? না, এখনো ফাইনাল করা হয়নি। এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করা হয়েছে আপাতত। নেক্সট উইকে রাখা হচ্ছে এঙ্গেজমেন্ট। যদি চুপ করে গেল। যদি আর কিছু বলল না, কিন্তু মনে কিছু একটা খচখচানি ঠিকই রয়ে গেল। বেলকনিতে থাকা ঝুলিটায় কিছুক্ষণ বসে আনমনে চিন্তা করতে লাগলো যদি। কিছু একটা নিয়ে তার কপালে ভাঁজ পড়ে আছে সেই কখন থেকে। দুদিন ধরে মনে খচখচানি কমার বদলে পারদের তত্তর করে বেড়ে চলেছে। বারবার মনে হচ্ছে সে কিছু একটা মিস করে গেছে, কিছু একটা ভুলে বসে আছে। মোদ্দা কথা, অরোরার যে ছেলেটাকে পছন্দ করেছে জ্যোতির প্রতি তার কেমন যেন একটা দ্বিধাভাব কাজ করছে। নিজের চিন্তায় নিজেই বিরক্ত সে। একটু পরপরই জুবাইয়ের কান্না শুরু হলে জ্যোতির ধ্যান ভাঙে। দ্রুত বেলকনি থেকে উঠে রুমে চলে এলো। মৃদু তাকে দেখে বলল, আপু খিদে পেয়েছে সম্ভবত। জ্যোতি মাথা নেড়ে জুবাইরকে কোলে নিয়ে নেয়। আমার ছেলেটাকে কেন যেন ভালো ঠেকছে না, বুঝলেন? যদি বিছানার এক পাশে হয়ে শুয়ে জুবাইরের পিঠে হালকা চাপড় দিয়ে ঘুম পাড়াতে বলল। শাহরিয়ার তোয়ালে দিয়ে ভেজা মুখ মোছা বাদ দিয়ে কিছুটা অবাক হয়ে বলল। কেন? যদি অনিশ্চিতভাবে বলল, জানি না, আমার সিক্স সেন্স কেন যেন বলছে ছেলেটা ভালোভাবে নিচ্ছে না। শাহরিয়ার মুখ মুছে তোয়ালেটা এক পাশে সরিয়ে রেখে জ্যোতির পাশে বসলো। এত দুশ্চিন্তা করো না। তাছাড়া এসব থেকে দূরে থাকলেই ভালো হবে আমাদের। বাকিরা তো দেখছে। সবচেয়ে বড় কথা, ছেলেটা অরোরার পছন্দের। আমাদের মতামত খুব একটা প্রাধান্য পাবে না সেখানে। এখানে কিছু বলতে গেলেই ঝামেলা হবে। যদি মেনে নিল কথাটা, আসলেই শুধু শুধু ঝামেলা করার কোনো মানে হয় না। ওখানে সব কিছু ঠিক আছে। মায়ের প্রশ্নে জ্যোতি নিজের কণ্ঠে প্রয়োজনে বেশি উচ্ছ্বাস ঢেলে বলল। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, শুধু তোমার নাতি অনেক জ্বালাতন করে, রাতে ঘুমোতেই দেয় না। ফোনে ও পাশে রত্নার চাপা হাসির ধ্বনি শোনা গেল। মা হয়েছিস, এসব ভোগ করা লাগবেই। জ্যোতির মুখ মলিন হয়ে এলো। যেন মাঝে মধ্যে এত কান্না পায়, বুঝতেই পারি না কি করব। তাও তো মিতু আছে দেখে কিছুটা ছাড় পাই, নয়তো আমি সত্যি সত্যি পাগল হয়ে যেতাম। রত্নার ভীষণ মায়া হলো মেয়ের জন্য। কণ্ঠে আদর ঢেলে বলেন, বাসায় আয়, কিছুদিন ঘুরে যা, ভালো লাগবে। যদি অন্যমনস্কভাবে জবাব দেয়। দেখি। রত্না সচকিত হয়ে বলেন। তোর শাশুড়ি কি অবস্থা? তোর সাথে স্বাভাবিক তো? জ্যোতি এবার কিছুটা থমকে গেল। মুহূর্তেই মানুষ স্পটে হানা দিল কিছু স্থির চিত্র, তবুও কণ্ঠ স্বাভাবিক রেখে জবাব দিল। সবকিছু ঠিক আছে, তুমি দুশ্চিন্তা করো না। আমি দেখি সুযোগ পেলে এক পাক ঘুরে আসবো তোমাদের ওখান থেকে।
তো ছোট ননদের এঙ্গেজমেন্ট কালকে না? হুম, তোমাদের তো ইনভাইট করা হয়েছে তাই না? আসবে না? রত্না কণ্ঠে অনিশ্চিত ভাব ফুটিয়ে তুলে বলেন। নিশ্চিত না? আরও কিছুক্ষণ মায়ের সাথে টুকটাক কথা বলে যদি ফোন রেখে দিই কিছুক্ষণ থম মেরে বসে রইল। আসলে সে মাকে মিথ্যা বলেছে, সব কিছু স্বাভাবিকের আড়ালে আসলে অস্বাভাবিক রয়েছে। সেদিন ফারিয়ার সাথে ওই ঘটনার পর থেকে কিছুটা অস্বাভাবিকতা বিরাজ করছে বাড়িতে। শাহরিয়ার মায়ের প্রতি যত্নে খামতি না রাখলেও কেমন যেন সূক্ষ্ম একটা দূরত্ব তৈরি হয়ে গেছে মায়ের সাথে তার। এতই সূক্ষ্ম যে চোখে ধরা পড়ে না, কিন্তু যার সাথে দূরত্ব সেটি কি উপলব্ধি করতে পারছে বেশ। শাহরিয়ার, তোমার সাথে আমার কথা আছে, আমার কামরায় আসো। ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছিল শাহরিয়ার। হুট করে সেখানে ফারিয়া এসে কথাটা বলেন। শাহরিয়ার মুখে নির্লিপ্ত ভাব বজায় রেখে বলল, এখানে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। ফারিয়া তপ্ত শ্বাস ফেলে কণ্ঠে ভারী কি ভাব বজায় রেখে বললেন, কিন্তু আমার সমস্যা আছে, এখানে বলতে পারবো না, তুমি আমার রুমে আসো। শাহরিয়ার নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। চলো। নিজের রুমে এসে ফারিয়া কোনো রকম প্রাম্ভিকতার ধার না করে সোজা প্রশ্ন ছুড়ে মারলেন, কি সমস্যা তোমার? এরকম আচরণ করছো কেন? শাহরিয়ার যেন বুঝতে পারেনি এমন ভঙ্গিতে রাগ করে বলল। কিরকম আচরণ করছে? ফারিয়া কোনো কথা খুঁজে পেলেন না উত্তরে। আসলেই তো কেমন আচরণ করছে, খালি চোখে তো স্বাভাবিকই আছে, তারপর ভিতরে বারবারই অনুভূত হচ্ছে সব স্বাভাবিক নেই, কিছু একটা পূর্বের মতন নেই। ফারিয়া আড়ষ্ট বোধ করলেন উত্তর খুঁজে না পেয়ে, দায়সারাভাবে বলেন, এই যে কেমন যেন আচরণ করছো, আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু আমি জানি তুমি ঠিক বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। সেদিনের ঘটনার পর থেকেই তোমার ভিতর এই পরিবর্তন এসেছে, যেন তুমি আমার ছেলে, তাই দায়বদ্ধতার খাতিরে আমার খোঁজ খবর রাখছো। আগে সেই আন্তরিকতা দেখছি না আমি তোমার মধ্যে। শাহরিয়ার নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু চিন্তা করতে করতে মায়ের দিকে তাকিয়ে রইল। ফারিয়া ভীষণ অসহায় বোধ করলেন। শাহরিয়ার যে ইচ্ছাকৃতভাবে না বুঝার ভান ধরেছে এটা তিনি বেশ বুঝতে পারছেন, এজন্য আরও বেশি বিব্রত বোধ করছেন তিনি। শাহরিয়ার কিছুক্ষণ অপেক্ষা করেও উত্তর না পেয়ে পুনরায় প্রশ্ন করল। বলো, কোন দিনের কথা? ফারিয়া তবুও চুপ করে রইল। আমি বলছি কেমন, সেদিনের ছেলের সামনে ছেলে বউকে চর মেরেছ, সেদিনের কথা, তাই না? ফারিয়া কি বলবেন ভেবে পেলেন না। কেমন এক জিজ্ঞাসাময়ী চোখে ছেলের দিকে চেয়ে রইলেন। মানসিক দহন তার সহ্য হচ্ছে না আর। শাহরিয়ার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সোফায় গা ছেড়ে বসলো, মায়ের দিকে তাকিয়ে বলল। আহা, দাঁড়িয়েছ কেন? তুমি বসে পড়ো, দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবে? ফারিয়া ধীরে ধীরে বিছানায় বসে পড়লেন। শাহরিয়া নিজেও কিছু বলছে না, ফারিয়াও কথা খুঁজে পাচ্ছেন না। অদ্ভুত পীড়াদায়ক এক নীরবতা। শেষমেশ ফারিয়া মুখ খুলেন। তুমি সব কিছুই স্বাভাবিক করো, আমার এসব ভালো লাগছে না শাহরিয়ার। ফারিয়ার গলা শুনে মনে হলো তার গলায় ব্যাঙ ঢুকেছে, কেমন ফ্যাস ফেসে শোনা গেল কথাটা। শাহরিয়ার শ্রাগ করে বলল, সব তো স্বাভাবিকই আছে, আর কত স্বাভাবিক চাও তুমি? ফারিয়া সরাসরি তাকালেন ছেলের চোখের দিকে, জল শক্ত করে বললেন, কালকে তোমার বোনের এনগেজমেন্ট, আমি চাচ্ছি না আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি থাকুক, তাই আজকেই সবটা ক্লিয়ার করা উচিত। শাহরিয়ার এবার একটু ঝুঁকে বসলো, যেন এতক্ষণে আসল কথা পেরেছেন ফারিয়া। এক্স্যাক্টলি, আমি তো এটাই চাইছিলাম, যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, কিন্তু তুমি তো সেটা চাইলে না, ইচ্ছাকৃতভাবে জল খোলা করলে। আমার কি দোষ? ফারিয়া কিছু বুঝতে না পেরে ফ্যাল করে চেয়ে রইলেন ছেলের দিকে, যেন কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। ফারিয়া কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেন, তো এখন কি করতে বলো আমাকে? মাফ চাইবো ওর পায়ে ধরে? শাহরিয়ার হতাশ হলো, ভীষণ হতাশ। কণ্ঠে সেটা একটু রাগঢাক করার প্রচেষ্টা না করেই হতাশার সুরে বলল, মা, আমি তোমাকে কিভাবে বোঝালে তুমি বুঝবে বলো তো? পায়ে ধরে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কেন? আমি বা জ্যোতি দুজনে একজনও তোমাকে সেটা করতে বলেছে? জ্যোতিকে নিয়ে আসার পরে আমি তোমাকে রিকোয়েস্ট করে বারবার বলেছিলাম, যা হয়ে গেছে সেটা অতীত, ওটাকে বর্তমানে টেনে হিচড়ে আনার কোনো প্রয়োজন নেই। জ্যোতিকে একটু স্বাভাবিক ভাবনার চেষ্টা করো, জ্যোতিকে একটু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করো। তুমিও তো এতে রাজি হয়েছিলে, তাহলে এখনো কেন এমন অবচেতনা করছো? দয়া করে আমাকে ডিভাইডেড হতে দিও না, আমি ডিভাইড হতে চাই না। আমাদের পরিবারটা খুব বেশি বড় না,
এটাকে আরো টুকরোতে বিভক্ত করার জন্য তোমার এত এত তোড়জোড় কেন? আমি একটু বলো প্লিজ। অন্তত একটা যৌক্তিক কারণ দেখাও। এই জায়গায় আমার বউর ভুল হলে আমি তাকেও শাসন করতাম, কিন্তু আমি যতটুকু দেখছি ভুল তোর মধ্যে তেমন নেই। তাহলে ফারিয়া চুপ করে রইলেন। শাহরিয়ার আবার বলতে শুরু করে। তুমি ওকে বহিরা গতদের মতো ট্রিট করো, আর ওরা আমার সামনে ওর সাথে বেয়াদবি করে। মানে এগুলো কি বলো তো? এই সমস্ত আচরণ তোমাদের সাজে যায় তোমাদের সাথে? যদি আমাকে ভরসা করে আমার হাত ধরে আবার এসছে এই বাড়িতে, সেখানে আমার সাথেও সম্পর্কের কারণে যদি বারবার অপমান অপদস্থ হতে হয়, তাহলে স্বামী হিসেবে আমার কি এসব মেনে নেওয়া উচিত? এটা যুক্তিযুক্ত? আমি কার কথা বলছি? বেশি দূরে চড়তে দরকার নেই, ছোট মামার কথাই ধরো। এই সমস্ত আচরণের কারণে উনিও তো মামানিকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন, ভুলে গিয়েছ? ততক্ষণে ফারিয়ার মুখ থমথমে হয়ে উঠেছে। আদার ঘনিয়ে এসেছে তার সুচিরি মুখে। শাহরিয়ার থামলে শান্ত শীতল কণ্ঠে বলেন। ঠিক আছে, জ্যোতিকে বলে দিও আমি তাকে সরি বলেছি। এবার সব কিছু থামাও। শাহরিয়ার হক চুকিয়ে গেল একটু, হয়তো আশা করেননি কথাটা বোধগম্য হতেই বলতে চাইল। ভুল তো তুমি করেছ। তোমার হয়ে সরি আমি কেন বলবো? তোমার নিজে বলা উচিত না? কিন্তু বলতে পারল না মায়ের চেহারা দেখে। বিনিময়ে প্রশ্ন করল। নিজের ভুল স্বীকার করছে তাহলে? ফারিয়া কিছুক্ষণ মৌন থেকে উত্তর দিলেন। হ্যাঁ। অরোরার এঙ্গেজমেন্ট খুব ঘটা করে করা হয়নি, ঘরোয়াভাবে আয়োজন করে কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে করা হয়েছে। মূলত ছেলেপক্ষই বলেছেন এঙ্গেজমেন্ট বিয়ে সাদাসিধাভাবেই করতে। রিসেপশন করা হবে ধুমধাম করে। নিজের ঘরে এসে পরিধানে ভারী বস্ত্র খুলে হালকা ঢিলে ঢালা একটা জামা পরে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল জ্যোতি। জুবাইর মাহিরার কাছে আছে সম্ভবত। কিছুক্ষণ এভাবে ফিট হয়ে থাকার পর দরজায় নক হলো। দরজা ভেজানোই ছিল, তাই জ্যোতি উঠে বসে ভিতরে আসার অনুমতি দেয়। মাহিরা জুবাইরকে কোলে নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে জ্যোতিকে দেখে বুড়ুকুচকে জিজ্ঞেস করে। তোমার শরীর খারাপ করেছে নাকি? চোখ মুখ এমন শুকনো কেন? খেয়েছো কিছু? জ্যোতি ক্লান্ত ভঙ্গিতে উত্তর দেয়। না, শরীর ঠিক আছে, একটু কাহিল লাগছে আর কি। এত ভারী জামা পরে এতক্ষণ ছিলাম, এই জন্যই অস্থির লাগছে একটু। তোমার ভাইকে বারবার বলেছি আমি এসব জামা পরে এতক্ষণ থাকতে পারবো না, তারপরে ও জোর করে পরিয়েছে। একটু যদি শোনে আমার কথা। মাহিরা কাচুমাচু ভঙ্গিতে বলল। ভাবি, ভাইয়াকে আমি এই জামাটা সিলেক্ট করে দিয়েছিলাম তোমার জন্য। যদি অপ্রস্তুত হয়েছে এই মুহূর্তে কোনো মতে সামাল দিতে বলে। এই জন্যই তো বলি তোমার ভাই মেয়েদের ড্রেস চেনা শুরু করলো কবে থেকে। মাহিরা এবার শব্দ করে হেসে ফেলে জ্যোতির বলার ভঙ্গি দেখে। হাসতে হাসতে বলে। তোমাদের দেখলে আমার সবসময় কি মনে হয় জানো? টম অ্যান্ড জেরি, একেবারে পারফেক্ট ডেফিনেশন। যদিও হেসে ফেলে এই বেলা। মাইরা জুবাইরকে বিছানায় নামিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করে। কিছু খেয়েছো? না, পরে খাবো করে করেও আর কিছু খাওয়া হয়নি। এই জন্যই চোখ মুখ এমন শুকনো। দাঁড়াও, আমি খাবার আনতে বলি, আমারও খিদে পেয়েছে। মাহিরা চট করে বের হয়ে কিছুক্ষণের মধ্যেই খাবার আনার নির্দেশ দিয়ে ফিরে এলো। শাহরিয়ার লাট হয়ে শুয়ে চোখ বুজে অস্পষ্ট স্বরে বলে। জ্যোতি, লাইট অফ করো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। জ্যোতি ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ময়শ্চারাইজার লাগাচ্ছিল। শাহরিয়ারের অস্পষ্ট কথা শুনে ঘুরে তাকিয়ে এক ভুরু সামান্য উঁচিয়ে পড়ল। একদিনই এরকম অবস্থা? আমাকে যেন কে বলেছিল আমি ফার্মের মুরগি। এখন আপনি কি শুনি? শাহরিয়ার চোখ খুলে কুনুয়ে ভর দিয়ে জ্যোতির দিকে তাকায়। ঘুম ঘুম ভাব উবে গেছে তার। চিৎকারি করার কোনো সুযোগই তো দেখছি হাতছাড়া করো না। সেই দিন তো এমনভাবে কথাটা বলেছেন যেন আপনি কোথাকার কোন সাত মার পালোয়ান, একেবারে সাতটাকে কুপোকাত করেন। এখন আপনাকে কি ডাকা উচিত? কি আর ডাকবে? ফার্মের মোরগ বলে ডাকো। মুরগির বর তো মোরগই হবে, তাই না? জ্যোতি হেসে ফেল, হাসি থামিয়ে বলল। কোনো ঘুম চলবে না, ঘুমটুম বাদ আজকে। শাহরিয়ারের চোখ চকচক করে উঠল, দুষ্টামি করে বলল। তাহলে কি করবো আজ? জ্যোতি কটমট করে তাকিয়ে বলল। জুবাইরকে সামলাবেন। শাহরিয়ার সশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন ভীষণ হতাশ। জ্যোতির এত হাসি পেল সেটা দেখেছে। হাসির চাপ দিকে খুব খুব করে কেসে ফেলল। কিচেনে চা বানাতে বানাতে অন্যমনস্ক হয়ে পড়েছে জ্যোতি।
নিজের বিয়ের সময়কার কথা মনে পড়ছে তার। অনেক ইচ্ছে ছিল নিজের বিয়েতে গুটি কয়েক যে বান্ধবী আছে তাদের সহ দিনটা আনন্দ করবে। গতকাল অরোরার এঙ্গেজমেন্ট। অরোরার বান্ধবীদের উচ্ছ্বাস দেখে নিজের কথা মনে পড়ে গেল। বান্ধবী ছিলই তার হাতে গোনা 2-3 জন। এর মধ্যে শুধু একজন আসতে পেরেছে, আরেকজন তখন এলাকাতেই ছিল না। আরেকজন জ্যোতির বিয়ের কয়েক মাস আগে একটা ঝামেলা করে ফেলেছিল বড় রকমের। এক ছেলেকে পছন্দ করত, কিন্তু ফ্যামিলি রাজি হচ্ছিল না দেখে ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করে ফেলেছে। এরপর ফ্যামিলি এক প্রকার ত্যায্য করে দিয়েছে মেয়েকে। জ্যোতি যেহেতু মেয়েটার বান্ধবী ছিল, তাই কিছু উত্তাপ ও রোষের মুখে তাকেও পড়তে হয়েছে। জান্নাতের ফ্যামিলি জ্যোতিকে ভীষণ আদর করত। জান্নাত পালিয়ে যাওয়ার পর তার মা বাবা জ্যোতিদের বাড়িতে সে জ্যোতিকে চেপে ধরেছিল এক প্রকার। তাদের সন্দেহ ছিল জ্যোতি জানতো আগে থেকে এই বিষয়ে, অথচ জান্নাত কখন এই সম্পর্কে চলো কি থেকে কি হলো এসবের তেমন কিছুই জ্যোতি জানতো না। অনেক রাগারাগি করেছিল জান্নাতের ফ্যামিলি তার সাথে। জ্যোতি যতদূর জানতে পেরেছিল ফেসবুকে রিলেশন ছিল তাদের। যাই হোক, অনেকবার বলার পর জ্যোতির কথাই হয়তো আস্থা এসেছিল তাদের, কিন্তু সরাসরি হুমকি দিয়েছে জান্নাতের সাথে জ্যোতি যেন কোনো প্রকার যোগাযোগ না করে। যদি কখনো তারা জানতে পারে জ্যোতির সাথে জান্নাতের যোগাযোগ রয়েছে, তাহলে তার পরিণাম ভালো হবে না। এসব ঘটনার পরে এমনিতে জ্যোতির বাবা মা ক্ষিপ্ত ছিলেন জান্নাতের সাথে। তাকে যোগাযোগ এমনিতেও করতে দিতেন না তারা। এই ঝামেলার পর তো সরাসরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। জ্যোতির মনে আছে, শুধু পালিয়ে যাওয়ার 3 দিন আগে জান্নাত তাদের বাড়ি এসেছিল। তখন এক পর্যায়ে মোবাইল থেকে একটা ছবি বের করে জ্যোতিকে দেখিয়েছিল। ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তারপরে স্পষ্ট বোঝা যাচ্ছিল বেঞ্চিতে একটা হ্যাংলা পাতলা ধরনের ছেলে বসা। জ্যোতি অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এটাকে? জান্নাত তখন লাজুক হেসে বলেছিল তার প্রেমিক। জ্যোতি অবাক হয়েছিল ভীষণ, পরে জেনেছে এই ছেলের সাথেই পালিয়েছে সে। জান্নাত পালিয়ে যাওয়ার কিছুদিন পর ভিন্ন একটা নম্বরে কল করেছিল তাকে। জ্যোতি সোজাসাপটা মানা করে দিয়েছিল তার সাথে যোগাযোগ রাখতে। এরপর আর কথা হয়নি তার জান্নাতের সাথে। ভাবতে ভাবতে জ্যোতি হঠাৎ ভীষণ চমকে উঠল। এতক্ষণে মনে পড়ল কেন তার ভিতরটা এতদিন যাবৎ খুঁতখুত করছিল। জান্নাত যে ছেলের ছবি দেখিয়েছিল সেটা রবিনেরই ছিল, শুধু তখন স্বাস্থ্য ভীষণ কম ছিল। এখন আগের তুলনায় স্বাস্থ্যবান হয়েছে। একেই তো দেখেছে একবার, তারপর দৈহিক কাঠামো তো পরিবর্তন এসেছে। তাই যদি প্রথম চেনায় চিনতে পারেনি, কিন্তু মস্তিষ্কের এক কোণে ঠিকই আবছাভাবে বিষয়টা আটকে ছিল। ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল সে। এই ছেলের সাথে না জান্নাতের বিয়ে হয়েছে, তাহলে এই ছেলে অরোরাকে ধরল কিভাবে? জান্নাতে কি হয়েছে তাহলে? এর মধ্যে ফুটন্ত চা হাড়ি উপচে পড়ে বিকট এক গন্ধ ছড়ল চতুর্দিকে। জ্যোতির হোশ ফিরল ততক্ষণে। তড়িঘড়ি করে দ্রুত স্টোভ বন্ধ করে থম মেরে ঠাই দাঁড়িয়ে রইল। কোনো হিসাবই তো মিলছে না। রবিনের কোনো যমজ ভাইও নেই যে দুজন আলাদা ব্যক্তি হবে। যদি বুঝতে পারলো না এখন কি করবে। এতবার একটা কথা সে গোপন রাখবে কিভাবে? এগুলো তো ছোটখাটো বিষয় না। রবিন কি প্রতারণা করেছে জান্নাতের সাথে? যদি নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগলো। জান্নাতের সাথে যোগাযোগ রাখার দরকার ছিল তার, হাজার হোক তার বন্ধু ছিল। কিন্তু আব্বু আম্মুর করা নিষেধ, জান্নাতের ফ্যামিলির সাথে দুর্ব্যবহার, হুমকি ধামকি খেয়ে নাজুক জ্যোতি নিজেরও কোনো ইচ্ছে ছিল না যোগাযোগ রাখার। রত্না নিজের সামনে জ্যোতিকে দিয়ে জান্নাতের নাম্বার ডিলিট করিয়েছিলেন। তাছাড়া জ্যোতির বিয়ের কিছুদিন আগেই সে নতুন ফোন, নতুন সিম নিয়েছিল। এর আগে মায়ের অব্যবহৃত একটা সিম ব্যবহার করত। কোনোভাবেই জ্যোতির কাছে জান্নাতের নাম্বারটা নেই, থাকলে না হয় জান্নাতের সাথে কথা বলে শিওর হওয়া যেত। জ্যোতি নিজেকে এক প্রকার পাগল পাগল লাগলো। কি করবে এখন সে? এসব বিষয়ে প্রমাণ ছাড়া বলাও বিপদ। কে বিশ্বাস করবে তাকে? জুবায়ের সবই ঘুমিয়েছে। জ্যোতি বিছানার একপাশে ক্লান্ত হয়ে আদশা হয়ে রইল। মন ভালো নেই একদমই তার। মাথার মধ্যে অজস্র চিন্তারা হুতোপুটি খাচ্ছে লাগাতার। তার উপর ছেলেটাও ইদানিং অনেক জ্বালাচ্ছে। সব মিলে তার মুডের দফারফা অবস্থা। এমন সময় শাহরিয়ার দরজা ঠেলে ভিতরে ঢুকলো। যদি সেদিকে তাকিয়ে দেখে শাহরিয়ার হাতে ম্যাঙ্গো আইসক্রিমের বক্স। কয়েক সেকেন্ডের জন্য জ্যোতির চোখের দূরটি খেলে গেল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো খুশিতে, কিন্তু পরক্ষণে কি মনে হতেই আবার হতাশা ভর করলো চেহারায়।
করুণ দৃষ্টিতে চেয়ে রইল আইসক্রিমের বক্সটার দিকে। শাহরিয়ার জ্যোতির এত ঘন ঘন অভিব্যক্তির পরিবর্তন লক্ষ্য করে ভুরুকুচকে জিজ্ঞেস করলো,